বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশের জন্য যদি কোনো আশার বাণী শোনাতে পারতাম, উজ্জ্বল ভবিষ্যতের কথা শোনাতে পারতাম, তাহলে কিন্তু আমার ভালো লাগতো। কিন্তু আমি তো ওই খামোখা অবাস্তব স্বপ্ন দেখি না। আমি তো ইউটোপিয়াতে বসবাস করি না, আমি তো রিয়াল লাইফে বসবাস করি এবং ঘটনা প্রবাহ যা ঘটছে তার উপরে ভিত্তি করে কথা বলি, তাই না? সুতরাং আমার বক্তব্য বিবৃতি অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি খামোখা অপটিমিস্টিক হই না। খামোখা মানে অবাস্তব অপটিমিস্টিক হওয়া যায় না। বাংলাদেশের যে গতি প্রকৃতি, বাংলাদেশের যে বর্তমান যে ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে, এটা তো কোনোভাবেই কোনো ওই ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে না। তাহলে আমি খামোখা মুখে গাল ভরা বলে দিয়ে বললাম যে আই এম স্টিল ভেরি মাচ অপটিমিস্টিক অ্যাবাউট মাই কান্ট্রি বাংলাদেশ, অথচ চতুর্দিকে অন্ধকারের হাতছানি। তা আমি কিসের ভিত্তিতে অপটিমিস্টিক হতে পারি বলেন তো? বর্তমানে বাংলাদেশে এমন একটা সিঙ্গেল ঘটনা আছে বা এমন একটা সিঙ্গেল কোনো কিছু আছে যেটা নিয়ে সুন্দর একটা উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ আমি কল্পনা করতে পারি না। নট এ সিঙ্গেল ওয়ান, নাই। কথাগুলো কেন বললাম? বিষয়টা এখানে এই যে যদিও বিজ্ঞান ভিত্তিক বিষয়, কিন্তু এর সাথে কিন্তু রাজনৈতিক বিষয় জড়িত আছে। কীরকম? তো খবর বের হয়েছে কি যে নাসার প্রতিবেদনে ভয়াবহ সতর্কতা, ভয়ঙ্কর হচ্ছে সর্বনাশা পদ্মা। তো হ্যাঁ, পদ্মা তো এমনি তো সেই অনেক আগে থেকেই সে ভয়ঙ্কর সর্বনাশা পদ্মা, তাই না? এটি নিয়ে তো একটা গানও আছে। গানটা যতটা মনে পড়ে আর কি, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, এরকম না নাকি? দেখে ভুলভাল হয়তো বলে ফেললাম, আমার আসলে অত মনে থাকে না, কী আর করবো বলেন। তো যাই গে, এখন এই বিষয়টা কি এখানে আসলে নাসার প্রতিবেদনে কী ভয়ঙ্কর সতর্কতা এখানে বলা হচ্ছে, সেটা একটু ওই খবর থেকে আমরা একটু হালকা টাইপে শুনি, এবং তারপরে অবশ্যই দুই চারটা কথা বলে একটা ভিডিওর অবতারণা করতে হবে। বাংলাদেশের পদ্মা নদী নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। কী সেই চিত্র সেটা একটু শোনা যাক। স্যাটেলাইট বিশ্লেষণ বলছে এই নদী আকারে বড় হচ্ছে, বদলাচ্ছে গতিপথ, আর প্রতিনিয়ত গিলে খাচ্ছে নদী তীরের জনপদ। নদী যদি প্রস্তে আকারে বড় হয়, তার মানে কি? নদী ভাঙ্গন হচ্ছে, রিভার ইরোশন, রাইট? এবং তার মানে কি? মানে নদীর পার্শ্বে যে গ্রামগঞ্জ থাকবে, বাড়িঘর থাকবে, তারপরে কৃষি জমি থাকবে, ভেঙে একেবারে নদীগর্ভে বিলীন হয়ে যাবে, এটাই তো। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ১৯৮৮ সাল থেকে পদ্মা নদীর প্রস্থ, আকৃতি ও অবস্থান ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। গাঙ্গেয় অববাহিকার এ নদীগুলো তো অলস পরিবর্তনশীল, গতিশীল, এবং এই হেতু ভৌগোলিক পরিস্থিতিরও পরিবর্তন ঘটে। এটা তো নতুন কিছু না। এই জন্যে ওই বলে যে নদীর এক কূল ভাঙে অন্য কূল গড়ে, আবার অন্য কূল ভাঙে তারপরে এই কূল ভাঙে, এরকম এভাবেই চলে আসছে প্রাগৈতিহাসিক কাল থেকে। তীব্র ভাঙনের কারণে অনেক এলাকায় মানচিত্রেও এসেছে স্থায়ী পরিবর্তন। ভয়াবহ ভাঙনের চিত্র ধরা পড়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। খালি এই মানিকগঞ্জেই ধরা পড়ছে কেন? আরও অনেক জায়গাতেই ভেঙে চুরে খান খান হয়ে গেছে, নদী গর্ভে চলে গেছে। ওই যে শরীয়তপুর, মাদারীপুর, এরকম আছে না অনেক জায়গা। শরীয়তপুর, হ্যাঁ শরীয়তপুরই তো। ওই যে নড়িয়া উপজেলা, সেটাও তো ভয়াবহ ভাঙ্গনের কবলে। বহু জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, হাজার হাজার মানুষ হয়েছে গৃহহীন। নাসার গবেষণার তথ্য বলছে ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত ৬৬,০০০ হেক্টরের বেশি জমি চলে গেছে নদীতে, যার আয়তন প্রায় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সমান। আর আচ্ছা, যাই হোক, বুঝছি। আসল ঘটনা এবার বলা যায় যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে এই যে পদ্মা নদী, তাই না? এটা তো এই যে ভারতে গঙ্গা নদী, তারপরে বাংলাদেশে ঢুকে হয়ে গেছে পদ্মা নদী, এরকম। অর্থাৎ এইটার উৎপত্তি স্থল সেই হিমালয়ের ওখান থেকে এসে তারপরে আস্তে আস্তে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকছে। অর্থাৎ এটা একটা আন্তর্জাতিক নদী। এই হেতু এই নদীর পানি বন্টনের ব্যাপারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সুন্দর একটা সমঝোতা থাকতে হবে। আর সুন্দর সমঝোতা যদি থাকতে হয়, তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, তাই না?
তো এই নদীতে ভারত তো ওই যে তাদের ভারতীয় অংশে ফারাক্কা নামে একটা বিশাল বাঁধ দিয়েছে। এইটা নিয়ে তো কত ঘটনা বাংলাদেশে ঘটে গেছিলো, তাই না? একবার তো এরকম বিশাল কংক্রিটের বাঁধ এটাকে ভেঙে চুরে খান খান করে দেওয়ার জন্য ওই জিয়াউর রহমানের আমলে, যেহেতু তখন থেকে শুরু হয়েছিল বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির খেলা। তো মৌলানা ভাসানী উনি কাস্তে ওই কোদাল এবং ঝুড়ি নিয়ে হাজার হাজার লোক নিয়ে উনি কিন্তু সেই ফারাক্কায় লং মার্চ করছিলেন। ইন্টারেস্টিং না? তো যেহেতু বাংলাদেশে ব্যাপকভাবে ভারত বিরোধী একটা রাজনৈতিক আবহ তৈরি হয়েছিল এবং বাংলাদেশের মানুষের মধ্যেও ধর্মীয় কারণে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট গড়ে ওঠে। ধর্মীয় কারণ কেন বলি? কারণ বাংলাদেশের মানুষ তো নিজেদেরকে খাঁটি সহি মুসলমান মনে করে, আর ভারতের মানুষ ওরা তো আসলে মুশরিক, তাই না? মুশরিক তো মুসলমানদের শত্রু। অতএব তাদের সাথে তো কোনোভাবেই বন্ধুত্ব হতে পারে না। এর ফলাফল কি হলো? আমরা বহু বছর ধরে দেখেছিলাম যে ওই ভারত কী করতো, যে ফারাক্কা বাঁধ দিয়ে মন চাইলে কিছু ওই পানি বাংলাদেশে ছাড়তো, আবার মন চাইলে ছাড়তো না। বিশেষ করে বর্ষাকালে যখন ব্যাপকভাবে ওই ফারাক্কা বাঁধের কারণে পানি জমে ভারতের মধ্যে বন্যা হওয়ার সৃষ্টি হতো, উপক্রম হতো, তখন বাঁধ ছেড়ে দিত, দিয়ে বাংলাদেশে বন্যা ঘটাতো। আবার গ্রীষ্মকালে যখন পানি প্রবাহ কমে যেত তখন ওই বাঁধ বন্ধ করে দিয়ে বাংলাদেশে একটা মরুভূমির মতো পরিবেশ তৈরি করতো। এই কাজটা কেন করতো? তো বাংলাদেশের মানুষ যেহেতু ভারতকে ঘৃণা করে, ভারতের মানুষদেরকে ঘৃণা করে, সেই হেতু ভারতের এত ঠেকা নাই যারা তাদেরকে ঘৃণা করে তাদের জন্য কোনো কিছু করবে না। এত ঠেকা নাই, মানে দুনিয়াতে এত উদার মানুষ হয় নাই, দুনিয়াতে হয় নাই। তো এভাবেই কিন্তু মোটামুটি দশকের পর দশক যাইতেছিল। অতঃপর 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, 96 সালেই তো আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, তখন কিন্তু ভারতের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয় কত 30 বছর মেয়াদে, যে কে কতটুক পানি পাবে, গরমের সময় কত, মানে গ্রীষ্মের সিজনে কতটুক পাবে, বর্ষার সিজনে কতটুক পানি ছাড়বে, ইত্যাদি ইত্যাদি। তো ওভাবেই চলছিল, ওভাবেই মোটামুটিভাবে চলে। আর একটা জিনিস বুঝতে হবে, যখন একটা অভিন্ন নদী হয় এবং যেটা নাকি বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যায়, তো ওই নদীর পানি বন্টন নিয়ে সব দেশে, দুনিয়াতে সব দেশে গণ্ডগোল, কেওয়াজ, গ্যাঞ্জাম, বিরোধ, দ্বৈততা কিন্তু থাকে। তার কারণ ওই নদীর পানি, সেটা সেচ কার্যক্রম বলেন আর বিদ্যুৎ উৎপাদনের জন্য বলেন, প্রত্যেক দেশই তো ব্যবহার করতে চায় এবং প্রত্যেক দেশই তো চায় সর্বোচ্চ সুবিধা নিতে, তাই না? তো ফলে হচ্ছে কি, এখানে একেবারে পরিপূর্ণ সমানভাবে সবার মনোযোগ, সবার একেবারে সন্তুষ্টি সাধন করে এই পানি বন্টন করা যায় না। আর চুক্তি হলেও সেটা যে একেবারে পারফেক্ট চুক্তি হয়, সবাই যে তাতে খুশি হবে, বিষয়টা আসলে এরকম হয় না। এটা বাংলাদেশ ভারতের বিষয় না, গোটা পৃথিবীতেই কিন্তু এরকম। এটা বাংলাদেশ ভারত খালি না, এটা গোটা পৃথিবীতেই এরকম। এবং এই জন্যে মনে করা হয় যে ভবিষ্যৎ পৃথিবীতে হয়তো এই নদীর পানি নিয়ে বহু যুদ্ধ বিগ্রহ হবে, এরকম মনে করা হয়। তো এখন আসল ঘটনাটা কি? যাই হোক, তারপরেও মোটামুটি ওই 1996 সালে একটা চুক্তি ভারতের সাথে যখন বাংলাদেশ করে, তো মোটামুটি ভাবে হয়তো পরিপূর্ণ তার যে হিস্সা সেটা পায় নাই, কিন্তু তারপরে তো অ্যাটলিস্ট একটা সন্তোষজনক হিস্সা পাইছিল। এভাবেই কিন্তু চলে আসছে। এখন ঘটনা গড়াতে 30 বছর কিন্তু অলরেডি পার, এবং এখন 2026 সাল, রাইট? আর 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গেছে যে বাংলাদেশের মানুষ দম করে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বিস্ফোরিত হয়ে তারা এমন অভিব্যক্তি প্রকাশ করেছে, তাদের মনের কথা প্রকাশ করেছে, এবং যার মধ্যে হলো ভারতের প্রতি ভয়ঙ্কর রকম ঘৃণা, ভারতকে ধ্বংস করে দেওয়ার মতো বিধ্বংসী মনোভাব নিয়ে কিন্তু বাংলাদেশের তৌহিদি জনগণ এখন টকবক করে ফুটছে, রাইট? তো পরিস্থিতি যখন এরকম, তখন এই যে 2026 সাল এখন চলে আসছে। কয় তারিখে চুক্তি করেছিল আমার স্মরণ নাই, তবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হবে, হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে, রাইট? এখন ভারত কি এই বর্তমানে এই বাংলাদেশের তৌহিদি জনতা যেভাবে ভারতকে ঘৃণা করে, এইটা বিবেচনা করে ভারত কি এই চুক্তি নবায়ন করবে? আমার মনে হয় না। একেবারেই নবায়ন তো করবেই না, বরং এমন ব্যবস্থা নিবে এই বাংলাদেশকে, ওই যে আগে আমি বলেছি, বাংলাদেশকে তারা হাতে না মেরে ভাতে মারবে।
তো হাতে না মেরে ভাতে মারবে, যেটা কিন্তু আগে আমি বলেছি। তো তার মধ্যে একটা অন্যতম হলো ওই যে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দিবে। এটা তো আগেই কয়েকটা ভিডিওতে অলরেডি আমি ব্যাখ্যা করেছি। এইবার আসেন অন্য যেভাবে বাংলাদেশকে ধ্বংস করবে, সেটা হলো এই নদীর এই যে ফারাক্কা বাঁধ, এইটা দিয়ে যে কর্মকাণ্ডটা করবে, ওই যে গরমের সিজনে, গ্রীষ্মের সিজনে একেবারে পানি ছাড়বে না, একেবারে পানি ছাড়বে না। তাতে বাংলাদেশে মরুভূমি হলো আর কি হলো, এতে ভারতের কিছু যায় আসে না। কারণ যারা নাকি ভারতকে ঘৃণা করে তারা মরে গেল না, বেঁচে থাকলো, এটা নিয়ে তো ভারতের মাথা ব্যথা হওয়ার কথা না, তাই না? বারবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এইবার ঘুঘু তোমার বুধিব পরাণ। আমার ধারণা ভারত যদি অতীত ইতিহাস থেকে শিক্ষা নেয় আর বাংলাদেশের মানুষকে যদি ভালো মতো জানে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের কঠোর কঠিন পদক্ষেপের দিকে যাবে। তাতে বাংলাদেশে যে সরকারি ক্ষমতা আসুক, ইট ডাজন্ট ম্যাটার। ধরেন আজ বাদে কাল আমার যদিও মনে হয় যে জামায়াত হয়তো ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে ক্ষমতায় এসে, কিন্তু ধরা যাক বিএনপিও যদি ক্ষমতায় আসে, তাহলেও বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে ভারতের প্রতি ভয়ঙ্কর ঘৃণা, এটা কি উবে যাবে নাকি? খোদ ভারতের লোকজন তারা কি ভারতকে ভালোবাসে নাকি? না, মোটেও না। তো জেলাও সেই কদু। তো তাহলে যেটা হবে যে গ্রীষ্মকালে পানি একেবারে ছাড়বে না, বাংলাদেশ হবে মরুভূমি, এবং বাংলাদেশের এই যে পদ্মার অংশ, এটা আরও চর পড়বে, তাই না? আর বর্ষাকালে কী করবে? দিবে বাঁধ ছেড়ে। তো যেহেতু আরও বেশি চর পড়বে, নদীর নাব্যতা মানে গভীরতা আরও বেশি কমে যাবে পলি জমে জমে। তাহলে এইবার যদি বর্ষাকালে যদি এই বাঁধ ছেড়ে দেয়, তাহলে এই যে নাসার গবেষণা থেকে যা পাওয়া গেছে না যে তথ্যপত্র, এটা আরও দ্বিগুণ গতিতে বাংলাদেশের উপরে আঘাত আনবে। অর্থাৎ অন্য বছর যদি মনে করেন যে প্রত্যেক বছর মনে করেন যে 1000 হেক্টর জমি যদি এই নদী ভাঙ্গনের শিকার হয়, তো ওখানে 10,000 হেক্টর নদী ভাঙ্গনের শিকার হবে। এবং এভাবেই কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর ক্ষতি হবে। গোটা বাংলাদেশ বন্যায় একেবারে তলিয়ে যাবে মাসের পর মাস, এ কিন্তু বলা যায়। ভারত কিন্তু এই কাজটা করবে, এত ঘৃণা বাংলাদেশের লোক তাদের করবে, আর বাংলাদেশের মানুষের প্রতি তাদের প্রীতি, প্রেম, ভালোবাসার উদয় হবে, এবং বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে। এবং এই হেতু তারা ওই নদীর সুষ্ঠু পানি বন্টন চুক্তি নবায়ন করবে বা নতুন করে করবে না, আমার মনে হয় না। আমার মনে হয় না। অতীত হলে এরকম হতো, যেমন ধরুন যে বাংলাদেশের মানুষ আসলে সর্বদাই ভারতকে ঘৃণা করতো, ভারতের মানুষদেরকে ঘৃণা করতো ধর্মীয় কারণে। কিন্তু এতদিন বিষয়টা গোপন ছিল, যে কারণে ভারতও হয়তো দেখেও না দেখার ভান করতো, আর ভাবতো হ্যাঁ কিছু মানুষ তো ঘৃণা করতো এইবারে, তাই বলে সবাই কী করে নাকি, এরকম একটা আত্মতুষ্টিমূলক ব্যাখ্যা হয়তো দিত তারা। আর চিন্তা করতো বেশি ঝামেলা করলে বাংলাদেশের মানুষ যদি উগ্রপন্থী হয়ে সন্ত্রাসবাদিতায় নাম লিখিয়ে ভারতের মধ্যে ঢুকে যদি ওই আত্মঘাতী হামলা টামলা চালায়, তো ঠিক আছে, কিছু সুযোগ সুবিধা দেওয়া যাক, অসুবিধা কী, এরকম চিন্তাভাবনা হয়তো বা করতো। বাট ভারত এখন চিন্তা করছে না, এরা যত চেষ্টা করুক, সন্ত্রাসবাদী ট্রেনিং তারা দিক, কোনো সমস্যা নাই, ওই গাজার মতো চতুর্দিকে আটকে ফেলা হবে, এরপর ওই সন্ত্রাসবাদী আক্রমণ করবে, দামাদাম হয়তো অ্যাকশান নিবে, দামাদাম অ্যাকশান নিবে, এবং 1 সেকেন্ড তারা দেরি করবে না। কেন এই কথাগুলো বললাম? ওই যে বারবার একটা কথা বলি না, যে ভারত কিন্তু আগের মতো নাই। বাংলাদেশের তৌহিদি জনতা ভারতের বিরুদ্ধে নানা কিছু করবে, পাকিস্তানের সাথে যোগসাজশ করে, তুরস্কের সাথে যোগসাজশ করে, ভারত এটা খুব ভালো করেই জানে, এবং এগুলোকে কীভাবে সাইজ করতে হয় সে টেকনিকও ভারতের খুব ভালো করে জানা আছে, বুঝছেন? এই 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 জিনিসগুলো আপনারা করবেন, বাংলাদেশ হবে ওই গাজা, বুঝছেন? বাংলাদেশ হবে লেবানন, বাংলাদেশ হবে সিরিয়া, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তবে বাংলাদেশের মানুষ যে ভারতকে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করে, এইটা যদি তারা বন্ধ না করে বা এই জিনিসগুলো যদি তারা না থামায়, বাংলাদেশের মানুষ কোশ্চিনকালেও যেন কল্পনা না করে যে ভারত তাদের প্রতি সুদৃষ্টি দিবে। এবং আমি এখন নিশ্চিত, শেখ হাসিনাও যদি আবার ক্ষমতায় আসে, এই আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তাও ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ব্যাপারে ন্যূনতম চেঞ্জ হবে না। কারণ ভারতকে এতদিন শেখ হাসিনা আসলে মানে ধোঁকা দিয়েছে। কেন ধোঁকা দিয়েছে? উপরে উপরে বলছে না না তোমাদের সাথে বন্ধুত্ব, কিন্তু ভিতরে ভিতরে এই শেখ হাসিনাই তো বাংলাদেশের মৌলবাদীদেরকে রক্ষণাবেক্ষণ করেছে, লালন পালন করেছে, পরিপুষ্ট করেছে, কী করে নাই? করছে তো। আজকে সেই মৌলবাদীদের ধাক্কাই তো তাকে আবার সেই ভারতের কোলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। আমি জানি না
এই গত 1.5 বছর ধরে ভারতে থেকে এই শেখ হাসিনার কোনো প্রতীতি ঘটেছে কিনা, উপলব্ধি হয়েছে কিনা আমি জানি না, যে উনি বাংলাদেশের কী সর্বনাশটা করছেন। হ্যাঁ, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট ভাই। আওয়ামী লীগের লোকজন হয়তো বলতে পারেন যে আপনি এরকম কথা বলেন কেন, আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন না। যারা এই ভারতে আপনারা আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নেতারা, আপনারা কি ভারতের হিন্দুদেরকে ভালোবাসেন? ধর্মীয় কারণে না, বাসেন না, প্রাণের মায়ায় গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন, তাই না? প্রাণের মায়া আশ্রয় নিয়েছেন না? এবং এই আওয়ামী লীগের নেতারা, আপনারা যারা ভারতে এখন আশ্রয় নিয়েছেন, আপনাদের হাতে বাংলাদেশে কত হিন্দু নিগৃহীত হয়েছে, কত হিন্দু তাদের জায়গা সম্পদ আপনাদের কাছে খুইয়েছে, কত মা বাবা তার সুন্দরী মেয়ে কন্যা সন্তানকে আপনাদের কাছে হারিয়েছে। একবার চিন্তা করে দেখেন তো, যুগের পর যুগ ধরে এগুলো করে গেছেন। ওই যে বললাম না, যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তোমাদের আসল চেহারা, প্রকৃত চেহারা কিন্তু এখন খালি ভারত জানে নাই, সারা দুনিয়া জেনে গেছে, বুঝছো? তো তোমাদের এই সমস্ত আদর্শ, এই সমস্ত বিশ্বাস, এগুলো অটুট রাখবা। আবার তোমাদের প্রতি সবাই সহানুভূতি দেখাবে, দয়া দেখাবে, ভালোবাসা দেখাবে, হৃদ্যতা দেখাবে, বন্ধুত্ব দেখাবে। জি না, দোজ ডেজ আর গন, দোজ ডেজ আর গন। এতদিন ধরে ধোঁকা দিয়েছো, নাও ইটস দ্য টাইম to have the retaliation from your opposite side. Now is the time for consequence that you will have to face. বোঝা গেছে? অতএব এখানে নাসার যে রিপোর্ট, হ্যাঁ অবশ্যই সেটা সঠিক রিপোর্ট, বাট আগামী 1 বছর পর এই রিপোর্টটা আরও ভয়ঙ্কর হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু আমি কি এটা আসলে চাই নাকি? আমি আসলে কিন্তু এটা চাই না। কিন্তু আমার চাওয়া না চাই কী যায় আসে বলেন? বাংলাদেশের মানুষ তো আর আমার কথা শুনে তাদের বিশ্বাস বা তাদের আদর্শ তো আর চেঞ্জ করছে না। কি করছে নাকি? না, তা তো করছে না। অতএব যেহেতু তারা আদর্শ চেঞ্জ করবে না, বিশ্বাস চেঞ্জ করবে না, তাদের মতামত চেঞ্জ করবে না, তাদের উদ্দেশ্য চেঞ্জ করবে না, আবার ভালো কিছু আশা করবে, ইট ক্যান্ট বি অ্যান্ড ইট উইল নেভার বি। They will have to face the consequence of their own ideological activities and functions. So get ready for this. Thank you.